শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হলো ডাকসু নির্বাচন। ভোট গ্রহণ শেষ হয়েছে, চলছে গণনা। এই যখন পরিস্থিতি, তখন আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা সঙ্গত কারণেই রেখেছি কি বার্তা দিল ডাকসু নির্বাচন। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন, রয়েছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক জনাব বজলুর রশিদ। আপনাদের দুজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়, কিন্তু তার আগে দিনের শিরোনামগুলো একটু দেখে আসব। ডাকসু নির্বাচন শেষে চলছে গণনা। ভোট পড়েছে প্রায় ৭৮%। কারচুপির আশঙ্কা ছাত্রদলের। ভোট বানচালকারীদের পরিণতি হবে শেখ হাসিনার মতো, বলছে শিবির। প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগে থমথমে ক্যাম্পাস, সতর্ক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সিনেট ভবনে ভিসির সাথে ছাত্রদলের উত্তপ্ত বাক্য বিনিময়ে স্বচ্ছ ভোটের দাবি উপাচার্য। জেনজির বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মার পদত্যাগ। দেশটির নিরাপত্তা সেনাবাহিনী। আন্দোলনকারীদের সংলাপে বসার আহ্বান প্রেসিডেন্টের। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দেশে সুষ্ঠু ভোট সম্ভব দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের মডেল। এবং নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনের জন্য ৩০০ গাড়ি কেনা হয়েছে বললেন অর্থ উপদেষ্টা। ২২টি দুর্বল ব্যাংক একীভূত করার কাজ করছে বাংলাদেশ ব্যাংক। আমরা শিরোনাম শুনছিলাম, এবারে মূল আলোচনায় যাব। জনাব বজলুর রশিদ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের যে আজকের আলোচ্য বিষয়ে কি বার্তা দিল ডাকসু নির্বাচন, সে বিষয়ে আলাপ করব। সার্বিকভাবে এই যে ডাকসু নির্বাচন, আমরা তো বলছি যে দীর্ঘ ১৫ বছর নির্বাচন তো একরকম নির্বাচনে যাওয়ার উপক্রম ছিল। সেই জায়গায় প্রায় প্রতিটি ক্ষেত্রেই ট্রেড বডির নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন অর্গানাইজেশন নির্বাচন, জাতীয় নির্বাচন, স্থানীয় পর্যায়ের নির্বাচন, সকল নির্বাচনই এক ধরনের প্রশ্নবিদ্ধ বিষয় ছিল। সেই জায়গায় ছাত্র সংসদ নির্বাচন পরিবর্তিত একটি পরিস্থিতির মধ্যে আবার শুরু হলো। কিভাবে দেখছেন বিষয়গুলোকে? ধন্যবাদ আপনাকে, সহ আলোচক রিপন ভাই, এবং এটিএন বাংলার দর্শক শ্রোতা যারা শুনছেন সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ডাকসু নির্বাচনটা আমাদের ছাত্রদের জন্য তো বটেই, এবং জাতীয় জীবনের একটা গুরুত্বপূর্ণ বিষয়। ডাকসুর সাথে আমাদের বাংলাদেশের যে নাম, সেটা অঙ্গাঙ্গিভাবে যুক্ত হয়ে আছে। বিগত দিনে ডাকসুর যে নির্বাচন এবং এবারের ডাকসু নির্বাচন একটা সম্পূর্ণ ভিন্ন একটা প্রেক্ষাপটে অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন সময়ে দলীয় সরকারের অধীনে অথবা সামরিক শাসকের অধীনে সেখানে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবারেই এই প্রথম একটা গণ অভ্যুত্থানের পরে একটা নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এই পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ডাকসুর সাথে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে কিন্তু আমাদের ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ৯০-এর গণ অভ্যুত্থান সহ ২৪-এর গণ অভ্যুত্থান, এটা খুবই ওতপ্রোতভাবে যুক্ত এবং সম্মুখ সারিতে দাঁড়িয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে। আর ডাকসুকে বলা হয়, কেউ কেউ মিনি পার্লামেন্ট বলে, কেউ কেউ সেকেন্ড পার্লামেন্ট বলে। এবং এই ডাকসু থেকেই কিন্তু বিগত দিনে এখানে আমাদের যে জাতীয় নেতৃত্ব, সেই নেতৃত্বগুলো তৈরি হয়েছে। এখানে ডাকসুর মধ্য থেকে যারা এখানে ছাত্র নেতৃত্ব, ডাকসুর নেতৃত্ব, তারাই পরবর্তীকালে বিভিন্ন দলের জাতীয় পর্যায়ের যে নেতৃত্ব, সেই নেতৃত্ব এসেছে। আমরা লক্ষ্য করেছি যে এবারের যে নির্বাচন, সেটা ৩৮তম নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে। এর আগে ছিল সিলেক্টিভ হল ভিত্তিক নির্বাচন হতো এবং সরাসরি নির্বাচন এটা ৬৮ সাল থেকে শুরু হয়, ৭০ সাল এবং পরবর্তীকালে স্বাধীনতার পরে। স্বাধীনতার পরে ৫৪ বছরে মাত্র ৭টি নির্বাচন অতীত হয়েছে। এটা ৮ম নির্বাচন। এটা খুবই দুঃখজনক ঘটনা, কারণ এটা প্রতি বছরই ডাকসুর নির্বাচনটা হওয়ার কথা।
তার গঠনতন্ত্র অনুযায়ী। এবং প্রতি বছরের নির্বাচন হলে যারা ভোট করে নির্বাচন, এবারেও আপনি লক্ষ্য করেছেন যারা ভোটে প্রার্থী হয় তারা কিন্তু আগে পরে যাই করুক না কেন ভোটের সময় কিন্তু অনেক বিনয়ী হয় এবং তাদের চরিত্রের মধ্যে, আচরণের মধ্যে, কথাবার্তার মধ্যে একটা গণতান্ত্রিক যে চেহারা সেটা ফুটে ওঠে। কাজে এইটা যদি প্রতিনিয়ত, হ্যাঁ হ্যাঁ মুখোশ না, ধরেন যে এই না না ভোটের আগে সেগুলো যেতে হয়, মানুষের সাথে যেতে হলেও, এবং তাদেরকে কেয়ার করতে হয় তো যে আমার তো ভোটটা তার লাগবে, কারণ আমার সম্পর্কে যদি একটা ভালো ধারণা না হয় তাহলে ভোট দেবে না, বা আমার প্রতিশ্রুতি, আমার কাজকর্ম, আমার আচরণ সেগুলো দেখেই কিন্তু ভোটাররা জাজ করে। তারা তো সমস্ত কিছু বিচার বিবেচনা করতে পারে না, তার আদর্শ, তার কর্মসূচি, তার নীতি, মূল্যবোধ সেগুলো সমস্ত কিছু বিচার করতে পারে না, কিন্তু তার যে বাহ্যিক যে ব্যবহারিক যে আচরণ সেগুলো দিয়ে অনেকটা জাজ করে। আর এটা একটা গণতান্ত্রিক চর্চারও একটা মানে পন্থা, যে ভোট, যে প্রতি বছর ভোট হলে যে একটা গণতান্ত্রিক চর্চা, গণতান্ত্রিক ক্যাম্পাস এবং মানুষের মধ্যে মুক্ত আলোচনা, মত প্রকাশের যে স্বাধীনতা, তার যে প্রতিনিধি নির্বাচনের যে তার অধিকার, যে আমি প্রতিনিধি নির্বাচন করব এবং তারা এখানে একটা গণতান্ত্রিক ক্যাম্পাস, শিক্ষাঙ্গন এবং শিক্ষার যে অধিকার সেই অধিকার নিয়ে কথা বলবে। তো সেই জন্য এইবারের নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরিবর্তিত পরিস্থিতিতে এই নির্বাচন। বিগত দিনে ভোটের তফসিল ঘোষণার পর থেকে শান্তিপূর্ণভাবেই প্রচারণা চলছিল। সোশ্যাল মিডিয়ায় কিছু মানে পরস্পর যে দোষারোপ বা পরস্পর যে বিতর্ক সেগুলো চলছিল। ভোট গ্রহণও আজকে যখন ভোট গ্রহণ শুরু হয় সকাল 8টা থেকে এবং ভোট গ্রহণের শেষ পর্যন্ত মোটামুটি শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ হয়েছে এবং এবারের যে ভোটারদের অংশগ্রহণ, উপস্থিতি, এটাও উল্লেখযোগ্য সংখ্যক। আপনি উল্লেখ করেন যে 78.33% অ্যাভারেজে সেখানে ভোট আছে। কোনো কোনো হলে সেটা 87-88% হয়েছে এবং মেয়েদের হলগুলোতে তুলনামূলকভাবে একটু কম, 60-65 ঘরেই সেখানে আসছে। এই যে সাধারণের উপস্থিতি, এইটাও কিন্তু মানে স্বতঃস্ফূর্তভাবে তারা যে অংশগ্রহণ করছে এই ভোটে এবং তারা তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য মানে আগ্রহী হয়েছে এবং উদ্গ্রীব হয়েছিল এবং একটা উৎসবমুখর পরিবেশেই হয়েছে। কিছু কিছু অনিয়ম যে হয় নাই তা না, কিছু কিছু অভিযোগ এসেছে এবং ভোটের সময়কালে এবং ভোটের পরেও পাল্টাপাল্টি কিছু অভিযোগ, প্রতিদ্বন্দ্বী যে প্যানেলগুলো আছে তাদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ সেগুলো এসেছে। এইটা ধরেন আমাদের জাতীয় রাজনীতিরও এটা একটা সংস্কৃতির ব্যাপার, যে সেখানে আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনেও যে নির্বাচন, সেই 91 সনের নির্বাচন বলি এবং 96 সালের বলি এবং 2001-এর বলি, সবগুলোতেই কিন্তু বলা হয় যে সূক্ষ্ম কারচুপি অথবা স্থূল কারচুপি ইত্যাদি ইত্যাদি নানা অভিধায় সেখানে ঘোষিত করে এই সমস্ত নির্বাচনগুলোকে বলা হয়। এখানেও সেই ধরনের কিছু অভিযোগ এসেছে এবং দুইটা ঘটনা এখানে সিগনিফিক্যান্ট। এটা একটা দুইটা ঘটনা, কিন্তু এই ঘটনা কিন্তু মানুষের মধ্যে সামগ্রিকভাবে একটা সন্দেহের উদ্রেক তৈরি করে। কারণ দুইটা হলে, অমর একুশে হল এবং রোকেয়া হলের দুইটা জায়গায়, টিএসসি কেন্দ্র এবং কার্জন হল কেন্দ্রে, সেখানে বলা হয়েছে একটা প্যানেলের ভিপিজিএসের প্রার্থীদেরকে আগাম তারা ভোট দিয়েছে। এটা অনেকটা 2018 সালের যে দিনের ভোট রাতের বেলা বাক্স ভর্তি করে রাখে সেই ধরনের একটা ব্যাপক আকারে হয় নাই। দুইটা বুথে, দুইটা কেন্দ্রে, দুইটা বুথে, দুইটা হলের সেখানে এই অনিয়মটা এসেছে এবং সঙ্গত কারণেই অন্যান্যদের মধ্যে এটা একটা প্রশ্ন বা একটা সন্দেহ সেটা তৈরি হয় যে বাকিগুলোতে হয় নাই, যে এটার গ্যারান্টি কি। এই জন্যে আবার একটা দুই রকমই হতে পারে। এই যে ব্যাপক ভোটার উপস্থিতি, যে ভোটার অংশগ্রহণ ব্যাপক পার্সেন্টেজে, সেইটা যেমন একটা খুব ভালো দিক, যে সবাই নিজের মতো করে যদি ভোট দিতে পারে। আবার এটা আবার আরেকটা সন্দেহের দিক, যে বাস্তবেই কি এত ভোটার উপস্থিত হয়েছে, যদি না হয়ে থাকে তাহলে এত যদি দেখানো হয় তাহলে সেখানে কি কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং আছে কিনা, এই ধরনের কনফিউশনগুলো সেখানে বিরাজ করতেছে। তা আমরা আশা করব যে বাইরে থেকে আমরা বিগত দিনে যারা আমরা ছাত্র আন্দোলনের কর্মী ছিলাম এবং ডাকসুতেও যারা প্রতিদ্বন্দ্বিতা করেছি এবং বিজয়ী হয়েছি কেউ কেউ, তো তাদের প্রত্যাশা হলো ডাকসু তার যে অতীত যে গৌরবজনক ভূমিকা, সেই ভূমিকাটাকে সমুজ্জ্বল রাখবে এবং আগামী দিনে যারা নির্বাচিত হবে তারা তাদের শিক্ষার অধিকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অতীত ঐতিহ্য, গৌরব, সেটাকে সমুন্নত রাখবে এবং একটা গণতান্ত্রিক যে ক্যাম্পাস, শিক্ষার শান্তিপূর্ণ যে পরিবেশ, সেখানে সবাই নির্বিঘ্নে নিরাপদে চলাফেরা করতে পারবে, মত প্রকাশ করতে পারবে, স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে, কেউ কোনো প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে না এবং শিক্ষার যে বাণিজ্যিকরণ, বেসরকারীকরণ, এইটা থেকে মুক্ত করে একটা শিক্ষার সর্বজনীন যে অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠার জন্য এই ডাকসু লড়াই করবে, নেতৃত্ব দেবে এবং শিক্ষা গবেষণা ক্ষেত্রে যাতে ভূমিকা বরাদ্দ বাড়ানো হয় এবং গবেষণা, বিশ্ববিদ্যালয় তো বাস্তবে তো জ্ঞান সৃষ্টি করে, নতুন জ্ঞান সৃষ্টি করবে এবং জ্ঞান বিতরণ করবে।
হ্যাঁ, তার পুরনো জ্ঞানের যে সংরক্ষণ সেগুলো করবে। এটার নামই তো বিশ্বের আলোয়, বিদ্যার আলোয়, সেটা হলো বিশ্ববিদ্যালয়। তাহলে সেই জন্য সেই ধরনের শুধুমাত্র এখানে সার্টিফিকেট নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ে আসবে না, এখানে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়টা একাডেমিক এক্সিলেন্সের জন্যও যেমন গৌরবের, এট দ্য সেম টাইম এখানকার রাজনীতি, এখানকার যে গণতান্ত্রিক সংগ্রাম, এখানকার যে অসাম্প্রদায়িক চিন্তা ভাবনা চেতনা, সেগুলোকে সংরক্ষণ করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় অতীতে ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতেও সেটা রাখবে বলে আমরা প্রত্যাশা করি। আমরাও সেটাই প্রত্যাশা করি যে বিশ্ববিদ্যার আলোয় হয়েই সেটিও হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে ক্ষেত্র বিশেষে, বিশেষ করে গত 15 বছর বা তার সময় বলা হয়ে থাকে যে বিদ্যা লয়প্রাপ্ত বা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অনেক ক্ষেত্রেই বিশ্ববিদ্যার, সেটি লয়প্রাপ্ত হয়েছে। তো সেটি যাতে না হয়। আসছি ডক্টর আসিফুজ্জামান রিপন, যে বিষয়টি বলছিলাম যে একটি ভিন্ন আবহে ভিন্ন প্রেক্ষাপট এবারকার নির্বাচন, কিভাবে দেখছেন বিষয়টি? এবং একেবারে স্পেসিফিক যদি বলি, অনেক বিষয় তো ভিন্নতা আছেই। ছাত্র শিবিরও এই প্রথম প্রকাশ্যে বলা হচ্ছে যে তাদের প্রচারণা, যেটি বিগত সময়ে দেখা যায়নি। এটা একটা উল্লেখযোগ্য বিষয়, নিঃসন্দেহে একটা ভিন্ন প্রেক্ষাপট কি বলা যেতে পারে, একটা শুধু ভিন্ন প্রেক্ষাপট বলে জিনিসটা খুব ছোট করে বলা হবে। বাংলাদেশে একটা স্বৈর শাসন বিলুপ্তির যে প্রক্রিয়া, তাতে যারা নেতৃত্ব দিয়েছেন, যে ছাত্র সমাজের মানে অগ্রণী ভূমিকা যারা পালন করেছেন, সম্মুখে যারা নিজেদেরকে যারা সমর্পিত করেছেন আন্দোলনের কাছে, সেই ছেলে মেয়েরা নানা ক্যাম্পে, সেটা যেই দলের প্ল্যাটফর্মে হোক না কেন, সেখানে তারা নির্বাচনে অংশ নিয়েছিলেন। একটা ইন্টারেস্টিং ফিচার আমার কাছে যেটা মনে হলো, আমরা যখন জাতীয়তাবাদী ছাত্র দলের তরফ থেকে যখন ইলেকশন করেছি, তখন অন্যান্য ছাত্র সংগঠনগুলো, শিবিরও তার নিজের ছাত্র সংগঠনের নামেই নির্বাচন করেছে মোটামুটি। এবং এর পরবর্তীতে যখন মানে কি বলে, মানে 90-তে আপনার আওয়ামী লীগের ছাত্র সংগঠন, ছাত্রীরা এবং অন্যরা মিলে তারা তারা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করেছিলেন, সেটার ব্যানার তারা করলেন। এইবার ছিল এক পাশে আর তারা সবাই ছিল। হ্যাঁ, তো এবার আমার কাছে ভেরি ইন্টারেস্টিং যেটা বিষয়টা মনে হচ্ছে, যে ছাত্র সংগঠনগুলো অনেকেই তাদের নিজেদের পরিচয়ের বাইরে তারা নির্বাচন করেছে, নানা ধরনের জোট মোট এটা ওইটা নাম দিয়ে। এটা কেন? এই প্রশ্নটা আমি একজন সাবেক পুরনো ছাত্র রাজনীতির কর্মী হিসেবে, একটা সংগঠনের, একটা মানে জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতির দায়িত্ব পালন করেছি 80-র দশকে। আমার কাছে প্রশ্ন হয়েছে, লুকোচুরিটা কেন? যেমন আমার ছাত্র দলের প্রার্থী আছে, আমরা তো কোনো মানে অন্য কোনো নাম নিইনি, আমাদের দলের নামই আমরা নিয়েছি, সবাই যেন ছাত্র দল মনোনীত। যাদের পরিচয় সংকট আছে অথবা ছোট দল, তারা অনেক সময় জোটটোট করতেই পারে, এটা খুব মানে ইয়ে না, মানে কি বলে আপনার দোষের কিছু না, মানে এটা খুবই স্বাভাবিক। কিন্তু এবার আমরা দেখলাম যে শিবিরকেও তাদেরও একটা মানে একটা জোটের ছাতা ব্যবহার করতে হয়েছে। যে আপনি বলেন যে অনেক দিন পরে শিবির এসেছেন, অনেক দিন পরে শিবির আসেনি আসলে। এখানেও কিন্তু মানে তারা সরাসরি নিজেরা নির্বাচন নামে আসতে পারেনি, এখানে তারা একটা অন্য নাম দিয়ে এসেছে। এবং অন্যরা দেখবেন কেউ বৈষম্য বিরোধী, কেউ মানে কি বলে সাধারণ শিক্ষার্থী ঐক্য, নানান এই জাতীয় নাম ঠাম দিয়ে আসছে। এর মধ্যে এক ধরনের একটা বিরাজনীতিকরণ প্রক্রিয়াও আমার কাছে মনে হচ্ছে। এটা একটা মানে এই নির্বাচনের একটা অন্যতম বৈশিষ্ট্য। এবং এইখানে আপনি দেখবেন যে আমরা যখন ছাত্র রাজনীতি করতাম, তখন প্যানেল পরিচিতিতে আমি সংগঠনের প্রেসিডেন্ট হিসেবে, আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে আমি সংগঠনের প্রেসিডেন্ট হিসেবে আমি আমার দলের মনোনীত প্যানেলকে আমরা পরিচয় মানে করিয়ে দিয়েছি। এই দায়িত্ব আমরাই পালন করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেলায় ডাকসু ইলেকশনের বেলায় যেটা দেখেছি, সেখানে জাতীয় নেতৃবৃন্দ আসতেন, বেগম খালেদা জিয়া আসতেন, আমাদের পার্টির প্রধান, তিনি বেশ মানে দুবারই তিনি এসেছিলেন। আচ্ছা, অন্য দলের বেলাও তাই ছিল। তা এখন এবার একটা তারা বিধিবিধান মানে জারি করলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যে জাতীয় নেতৃবৃন্দ তো কেউ আসতে পারবে না। খুব ভালো কথা, জাতীয় নেতৃবৃন্দ আসতে পারবে না, যেহেতু আপনার নির্বাচনী বিধি অনুযায়ী কোনো রাজনৈতিক দলের সরাসরি কোনো ছাত্র সংগঠন থাকার কোনো ব্যবস্থা নাই বা বিধান নাই। সেই হিসেবে বুঝলাম যে জাতীয় নেতাদেরকে আপনার মানে ক্যাম্পাসে আসার ক্ষেত্রে তারা বাধা দিয়েছেন অথবা অনুমোদন দেননি। বাট অন দ্য আদার হ্যান্ড, খোদ ছাত্র সংগঠনগুলোর প্রধান যারা, তাদেরকে অ্যালাউ করেনি।
আচ্ছা, মানে যেমন এই ছাত্র সংগঠনের যারা আমরা একসময় অভিভাবক ছিলাম, আমাদেরও যাওয়ার কোনো মানে অধিকার ছিল না, বৈধতা ছিল না। মানে পার্টির প্যানেল পরিচয় করিয়ে দেওয়া, ছাত্রছাত্রীদের সামনে লক্ষ্য উদ্দেশ্য আদর্শ করে, এটা শুধুই তো ছাত্রদের জন্য ডাবল ডেকার বাস দেওয়া হবে, হলের ডালের ঘনত্ব বাড়বে, রুটির পুরুত্ব বাড়বে, গণরুম, গেস্ট রুম, বা মানে গেস্ট রুম মানে কালচার, বা অথবা মানে টর্চার সেল থাকবে না, অথবা আপনার মানে চিরচরিত যে কথাগুলো আমরা বলি, আবাসন সমস্যা, এগুলি তো শুধু ডাকসু না, উনি একটু বাড়িয়ে বলেছেন। মানে এই কারণে বলবো সেটা ওনাদের রাজনৈতিক বক্তব্যের কারণেই বলেন। ধরে নিচ্ছে যে ডাকসু, জাকসু, রাকসু, চাকসু, ইউকসু, বাকসু, হোয়াট এভার, মানে ছাত্র সংসদগুলো তো ইউসিএসইউ লাগায়, মানে ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন। আচ্ছা, এখন যেমন পাবনা একটা আছে, ওটা একটা পাকসু হবে তো একটা কিছু। হ্যাঁ, তো এই যে এইখানে যারা দাঁড়াবেন, তারা আপনার শিক্ষার যে বাণিজ্যিকরণের যে আন্দোলনটা, ডাকসু নির্বাচনে যেই জিতুক, তার বাণিজ্যিক মানে কোন ভূমিকা আছে? তার কোনো ভূমিকা নাই। তার প্রধান দল যিনি, আপনার দল থেকে আপনি একজনকে মনোনীত করলেন, তিনি ওইখানকার বিপি, তার টার্মস অফ রেফারেন্স ইজ লিমিটেড। ওই দলের ডাকসুর ডাকসুর ভিপি দিয়েছে নির্বাচন করার জন্য টার্মস অফ রেফারেন্স। তার এজেন্ডাটা কি, তিনি ওখানে হলে কি করবেন বলে, তো এই মানে কি করবেন তা বলে, এবং এটি তাদের টার্মস অফ রেফারেন্স। তো এখন তিনি শিক্ষার বাণিজ্যিকরণ, অর্থাৎ যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বেশি বেতন নেওয়া যাবে না, ওটা করা যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না, শিক্ষার উপকরণের মূল্য, এটা তো ডাকসুয়ালাদের কাজ না। খুব ক্লিয়ার কাট গাল ভরা কথা বলি, এটা ডাকসুয়ালাদের কাজ না, এবং এই বললেও কোনো কাজ হবে না। রিয়েলিটি ইজ দ্যাট। এটা বলতে হবে মূল ছাত্র সংগঠনকে, এটা বলতে হবে মূল দলগুলোকে, আচ্ছা, যারা পলিসি মেকারস, তাদেরকে বলতে হবে যে ওয়েল, আমার পার্টি ক্ষমতায় গেলে, আমার পার্টি যে ক্ষমতায়, আমাকে ভোট দিয়ে দেখো, আমার পার্টি ক্ষমতায় গেলে আমরা এই মানে শিক্ষার বাণিজ্যিকরণ করবো না, ওটা করবো না, এটা করবো না, মানে প্র্যাকটিক্যাল ডিমান্ড তো তাই বলে। আচ্ছা, আমি মুদ্রা কথাটা আপনার আগের জায়গায় যেটা আসতে চাই, সেটা হচ্ছে যে আপনার একটা ভিন্ন প্রেক্ষাপট, একটা স্বৈরাচার ঘটেছে, এই ছেলেরা মানে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, নিঃসন্দেহে আমাদের আবিদ বলেন বা অন্যরা বলেন, এরা তো সব সম্মুখ লড়াইয়ের মানে তারা মানে কি বলে, যোদ্ধা শুধু না, নায়কও। আচ্ছা, ক্যাম্পাসে, শাহবাগে, নানা জায়গায় সেগুলো ভিডিওগুলো আপনারা সবাই দেখতে পাচ্ছেন। তো এই নির্বাচনটা যেইভাবে মানে আপনাদের মিডিয়াগুলোতে যেভাবে হাইপ তোলে, যে মানে কি বলে উচ্ছ্বাস উৎসাহ, হ্যাঁ, 54 বছর দেশে যদি নির্বাচনটা 7বার 8বার হয় মাত্র, তাহলে তো একটা উচ্ছ্বাস হবেই। ঈদ বছরে একবার আসে, তাহলে ওটার জন্য ওটা তো একটা মানে বর্ণিল ঈদ হবে। ঈদ যদি প্রতিদিন আসতো, তাহলে তো আর বর্ণিল ঈদ হইতো না, নাকি? তা আপনি ভোট আয়োজন করবেন 8 বছর 10 বছর 13 বছর পর একবার, 13 বছর পরে করেন, তাই না? মানে এবার তো মানে অনেক বছর, 19 সালের পরে, এবার মানে 19-এর পরে, এবার ধরেন 6 বছর পরে হলো। 19-এর আগে কোন সালে হয়েছে? 91 সালে হয়েছে, 90 সালে, তাই না? এটা কোনো কথা হইলো নাকি? তাহলে এত বছর পরে কয়েকটা জেনারেশন পার হয়ে গেছে। এবারে যে ছেলেরা মেয়েরা এবার যে তারা ভোট দিতে আসেন, আমার কাছে যেটা মনে হয়েছে, ডাকসুতে ভোট দিলেও তারা, বা যারা দুদিন পরে যারা জাকসুতে ভোট দেবেন, এরপরে রাকসুতে ভোট দেবেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যারা ভোট দেবেন, তাদের জীবনের অনেকেরই না, প্রায় সবারই জীবনের প্রথম ভোট হবে। প্রথম ভোটের এক্সপিরিয়েন্সটা ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে, যেটা ছাত্র সংগঠনগুলো যেই ক্লেম তারা করছেন, আমি তো আউটসাইডার, উনি আউটসাইডার, আমার তো ক্যাম্পাসে যাইনি, আপনি নিজেও জানেন না কি হয়েছে, তাই না? ক্যাম্পাসে যাই নাই, তার কারণেই দেখেন আমাদের একজন কলিগ মির্জা আব্বাস, তিনি ওই ক্যাম্পাসের 10 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ছিলেন না। তো আপনার বাকশাসের একজন প্রার্থী, তিনি দাবি করে বসলেন যে বিএনপির লোকেরা ক্যাম্পাসের চারদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারদিকে তারা ঘেরাও করে রেখেছে মির্জা আব্বাসের নেতৃত্বে, অ্যান্ড হুইচ ওয়াজ অ্যাবসলিউটলি লাই। একেবারেই মিথ্যা কথা, আমি অসত্য কথাটা বলবো না, এক্ষেত্রে মিথ্যা কথা বলবো, জলজান্ত মিথ্যা কথা। মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে একজন শিক্ষক বোধহয় প্রক্টরই বোধহয় উনি হবেন, আমরা তো অনেক আগের মানুষ, আমি ঠিক তাকে রিকগনাইজ করতে পারি নাই, ভিসির পাশে ছিলেন, তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে, অত্যন্ত রীতিমতো ক্রুদ্ধভাবে বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এন্টায়ার ক্যাম্পাসটা এবং তার সারাউন্ডিং সিসি ক্যামেরা দিয়ে আপনার করা, কভার করা, এবং খুব পাওয়ারফুল সিসি ক্যামেরা দিয়ে কভার করা।
বলে কোনো জায়গায় দেখাতে পারবে যে বিএনপির লোকের এটাকে মানে অবরোধ করে রেখেছে এবং সেখানে মির্জা আব্বাস নেতৃত্ব দিচ্ছে ইত্যাদি। আমরা তো ধারে কাছেই যাই না, কারণ এটা ছাত্রদের নির্বাচন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইন করেছেন, আমাদের যাওয়ার ক্ষেত্রে বিধি নিষেধ আরোপ করেছেন, আমরা সেটা মেনেছি, খুব ভালো কথা। আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম আবার ঘুরে সেই কথাটাই আসি, যে আমার কাছে সবচেয়ে বেশি হতাশাজনক ব্যাপার এই নির্বাচনের এসেছে স্বরাষ্ট্র উপদেষ্টার উদাহরণ কি আপনি টেনেছেন? স্বরাষ্ট্র উপদেষ্টা টেনেছেন। আমরা তো কথাবার্তায় খুবই বাগ্মী পুরুষ তো সবাই দেশে, কথাবার্তা যখন বলি একটু এক্সাজারেট করে কথা বলি, যেমন একটা কিছু হইলে বলি এরকম বিজয় দেখি নাই, 71 দেখি না, মানে 90 দেখলাম, 90 দেখি নাই, 24 দেখলাম। আরে বাবা, দেখার কি শেষ আছে নাকি? ভাই আমি আপনার কাছেই শুনবো। আমাদের সহকর্মী আছেন এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় এলাকায়, আমরা একরামুল হক সায়েম আছেন আমাদের সাথে, আমরা একটু চেষ্টা করছি তার সাথে যুক্ত হবার এবং সর্বশেষ পরিস্থিতিটি জানবার চেষ্টা করব। একরামুল হক সায়েম শুনতে পাচ্ছেন? সর্বশেষ পরিস্থিতি একটু জানবো আপনার কাছে। সিনেট ভবনের ঠিক সিনেট মিলনায়তনে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বিপুল সংখ্যক শিক্ষার্থী এখানে উপস্থিত হয়েছেন। এখান থেকে কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ফলাফল হবে। কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিংবা রিটার্নিং কর্মকর্তাদের কাউকে দেখছি না। এখানে যদিও শিক্ষার্থীরা তারা এখানে এসে নানা স্লোগান দিচ্ছেন তাদের প্রার্থীর পক্ষে, এখনো পর্যন্ত আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার কোনো কার্যক্রম শুরু হয়নি। মূলত কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণার কার্যক্রম হচ্ছে, আপনি জানেন যে 8টি কেন্দ্রে এখানে 40,000 ভোটার ছিল, 41টি পদে শিক্ষার্থীরা ভোট দিয়েছেন, হল ছাত্র সংসদ এবং কেন্দ্রীয় ছাত্র সংসদ। হল ছাত্র সংসদে 13টি পদ এবং কেন্দ্রীয় ছাত্র সংসদে 28টি পদ। এই পদগুলোতে শিক্ষার্থীরা ভোট দিয়েছেন। এখন তো এই গণনা কার্যক্রম করতে 41টি পদ, এই কারণে এখানে 6টি ওএমআর ফর্মে তারা ভোট দিতে হয়েছে, অর্থাৎ 6টি ব্যালট পেপারে তারা ভোট দিয়েছে। এই 6টি ব্যালট পেপার ব্যালট বক্সে রাখার পরে এগুলো আবার ভোট শেষ হওয়ার পরে এগুলো আলাদা আলাদা করে বাছাই করা হয়েছে, অর্থাৎ 1 নম্বর ব্যালট যেগুলো সেগুলো একরকম ভাবে করা হয়েছে, 2 নম্বর 3 নম্বর এরকম 6টি ব্যালট কিন্তু আলাদা করা হয়েছে। আলাদা করার পরে এগুলো ওইমার যে মেশিন সে ওইমার মেশিনে দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত আমরা আনুষ্ঠানিকভাবে কেন্দ্রভিত্তিক কোনো ফলাফলের খবর পাইনি। মূলত কেন্দ্রভিত্তিক ফলাফল গণনা শেষ হলে, ভোট গণনা শেষ হলে কেন্দ্রভিত্তিক ঘোষণা দেওয়ার কথা এবং এখানে রিটার্নিং কর্মকর্তার যে ঘোষণা সিনেট ভবনের সিনেট মিলনায়তন এখান থেকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করার কথা। কিছুক্ষণের মধ্যেই হয়তো এই ফলাফল ঘোষণা করা হবে, তাতে আমরা জানতে পারবো যে হল সংসদে কারা জয়ী হচ্ছে এবং এর সাথে কেন্দ্রীয় ছাত্র সংসদে কারা জয়ী হচ্ছেন। আপনি জানেন যে এই ডাকসু নির্বাচন শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। অসংখ্য ধন্যবাদ জনাব একরামুল হক সায়েম, আপনি থাকুন আমাদের সঙ্গে, আমরা চেষ্টা করব পরবর্তীতে আপনি যাতে খবরটি পেলে সাথে সাথে আমাদেরকে জানাতে পারেন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে সেই আলোচনায় যুক্ত হচ্ছি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব বজলুর রশিদ, যে বিষয়টি আলাপ করছিলাম, এখানে এই যে ডাকসু নির্বাচনের সাথে জাতীয় নির্বাচনের ব্যাপারটি অনেকেই যুক্ত করবার চেষ্টা করছে কিংবা বলবার চেষ্টা করছে যে এর সাথে কি মানে এর কোনো প্রভাব, সেই অর্থে যে এই নির্বাচনকে ঘিরে এই নির্বাচন যদি ভালো হয় তাহলে জাতীয় নির্বাচন, কেউ কেউ টেস্ট কেস এরকম বলছে যে সরকারের প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সেগুলো একটা পরবর্তীতে কোনো প্রতিফলন ঘটবে কিনা বা সেই ব্যাপারে অনুমান করার সুযোগ আছে কিনা, এটি একটি বিষয়। পাশাপাশি ভোটের ফলাফলের ক্ষেত্রেও কি এ ধরনের কোনো অনুমান বা কেউ যদি সেই ধরনের চিন্তাভাবনা করে এর সাথে জাতীয় নির্বাচনকে মেলানোর চিন্তা করে, সেটি কতটা যুক্তিযুক্ত হয় মনে করেন? ধন্যবাদ। আমি একটু শুধু ওই রিপন ভাই যে কথাটা বললেন যে ডাকসুর টার্মস অফ রেফারেন্স থাকে, কাজটা কি, সেটা রিপন ভাইয়ের দৃষ্টিতে একরকম, আমার দৃষ্টিতে আরেক রকম, সেটা তো ঠিকই আছে যে শিক্ষার বেসরকারীকরণ, বাণিজ্যিকীকরণ নিয়ে। ডাকসু কি করে সেটা বলতে না না, আমি বলছি ডাকসু হচ্ছে কি ছাত্র সংগঠনের নমিনেটেড প্রার্থী, সেই প্রার্থী তো না না কমানোর কথা না, সে কি কমাইতে পারবে নরসদ বিশ্ববিদ্যালয়ের ফি? আমি কমানোর কথা বলতেছি, তারা ভয়েস রেজ করবে, ভয়েস রেজ করবে। এক, 2 নম্বর কথা হলো যেমন ধরেন ডাকসুতে, ডাকসুর কি জন্য বলতেছি ডাকসু করে, ডাকসুর টার্মস অফ রেফারেন্সে কিন্তু
স্বাধীনতার পতাকা উত্তোলন ছিল না। ডাকসু ওটা একটা মুভমেন্ট না, সেই মুভমেন্টই বলি, সেই মুভমেন্টটাই তো করবে, ডাকসু করবে, ছাত্র সংগঠন করবে, পলিটিক্যাল পার্টি করবে। সেই জন্য বলছি ডাকসুটা শুধুমাত্র একটা ইন্ডিপেন্ডেন্ট একটা বার্গেনিং এজেন্টের মতো না। এখানে শুধুমাত্র শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা, নাটক, বিতর্ক ইত্যাদি এই যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি সেগুলোই শুধু হবে না, এইটারও একটা পলিটিক্যাল ইমপ্লিকেশন আছে। কারণ জাতীয় রাজনীতি এবং জাতীয় রাজনীতিতে রাষ্ট্র এবং সরকার তাদের যে শিক্ষা সংক্রান্ত দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে সে কিন্তু খাবার মান উন্নত করতে পারবে না। কারণ শিক্ষা খাতে বরাদ্দ থাকবে না, বরাদ্দ না থাকলে খাবার মান উন্নত হবে কেমনে? সে তার খেলাধুলা ইত্যাদি ইত্যাদি সেই কাজগুলোও কিন্তু সুচারুরূপে সম্পন্ন করতে পারবে। এই জন্য রাষ্ট্র এবং সরকারের দৃষ্টিভঙ্গির সাথে শিক্ষা সম্পর্কিত দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গির সাথে ওতপ্রোতভাবে যুক্ত হলো যে এই যে ছাত্র সংসদগুলো থাকবে, তার নেতারা থাকবে, তাদের ওই জায়গায় সেগুলোকে ইমপ্লিমেন্ট হবে কিনা। আর যেটা বলছেন যে ডাকসু নির্বাচনটাকে জাতীয় নির্বাচনের ছায়া হিসাবে দেখছে বা এটা প্রভাব বিস্তার করবে কিনা, যেহেতু এই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে এই ধরনের একটা নির্বাচন, বিশ্ববিদ্যালয় পর্যায়ের নির্বাচন, সেই নির্বাচনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, হয়েছে, এবং সেইটার যে বিষয় সেটা একটু মানুষ ধারণা করে হলো যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কেমন থাকবে। জাতীয় নির্বাচন নিয়ে তো এটা একটা শঙ্কা আছেই। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যেমন আজকে বলছে যে ডাকসু তাদের স্টেজ রিহার্সেল হলো, জাতীয় নির্বাচনেও তারা নিশ্চিতভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা স্বাভাবিক রাখতে পারবে, সুস্থ রাখতে পারবে এবং মানুষ সেভাবে সহযোগিতা করবে। এই ক্ষেত্রে কিন্তু ডাকসু নির্বাচনটা যে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো, এটা একদম ছাত্রদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরই এই ক্ষেত্রে আমি অভিনন্দন জানাবো। তারা পরস্পরের যে সহনশীলতা, সেই সহনশীলতা দেখিয়ে যার যার যে কর্মসূচি, যার যার যে বক্তব্য, সেই বক্তব্য ইস্তেহার সেগুলো নিয়ে তারা গেছে এবং ভোটের ক্যাম্পেইন করছে। তো সেই জন্য আমি বলছি যে ডাকসুটা যেহেতু নির্বাচনটা হলো, সেই নির্বাচনটা মনন জগতের মধ্যে মানুষের তো একটু প্রভাব পড়েই। এখন দেখেন ডাকসু নির্বাচন হচ্ছে, আমি বাসে যাচ্ছিলাম, বেবি ট্যাক্সিতে যাচ্ছিলাম, সেখানে মেট্রো রেলে যাচ্ছিলাম, সেখানে কিন্তু মানুষ বলাবলি করতেছে, তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা। আমরাও এই যে ইলেকট্রনিক মিডিয়াগুলো, বিভিন্ন পত্রিকাগুলো, প্রিন্ট মিডিয়াগুলো, তারা কিন্তু আজকে সারাদিনের কিন্তু নিউজ কিন্তু ডাকসু, অন্যান্য সমস্ত খবর ছাপি, আর কি খবর নাই, কিছু ঘটনা নাই বাংলাদেশে, কিন্তু এইটা কিন্তু সর্বাগ্রে আসছে। তার মানে হলো যে মানুষের অধীর আগ্রহে, বিশেষ করে গত 15-16 বছরের শেখ হাসিনার সময়ে নির্বাচনটা তো নির্বাচনে পাঠিয়েছে। আপনি প্রথমে ভূমিকায় বলছেন যে ট্রেড বোর্ডের নির্বাচন, সেগুলো নির্বাচন হয় না, সেগুলো সিলেকশন। সমস্ত ক্ষেত্রেই নির্বাচনগুলোকে ম্যানিপুলেট করছে এবং জাতীয় নির্বাচন তো ম্যানিপুলেট করছে মানুষের ভোটাধিকার। সেই ক্ষেত্রে ভোট দেওয়ার যে অধিকার, মানুষ মনে করে যে সারা বছর তো তারা নিগৃহীত হবে, নির্যাতিত হবে, কিন্তু একটা দিনের জন্য তারা নিজেদেরকে রাজা ভাবে, নিজেদেরকে জমিদার ভাবে, নিজেদের অধিকার, সেই অধিকারের যে মালিক সেইটা ভাবে। তাহলে সেই জন্যে ভোটাধিকারটা মানুষের কাছে এখানে খুবই অগ্রগণ্য ব্যাপার। কাজে এই ডাকসু নির্বাচনটা শান্তিপূর্ণভাবে যদি সম্পন্ন হয়, জাতীয় নির্বাচনটাও মানুষ আশা করবে যে সেইভাবে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক, সেটা মানে আশা করবে। তাহলে সেই ক্ষেত্রে এই ডাকসু নির্বাচনটা খানিকটা তো প্রভাব ফেলবেই মানুষের মনের মধ্যে যে ভবিষ্যতে কি হতে যাচ্ছে, এবং এই নির্বাচনের ফলাফলটাও মানে ভবিষ্যতে জাতীয় নির্বাচনে, যদিও সেটা কোনো ম্যাটার করে না, কারণ জাতীয় নির্বাচনে সরকার গঠন করবে, ডাকসু নির্বাচনের মধ্যে দিয়ে তার কোনো সরকারের কোনো ভূমিকা এখানে নাই, তাই না? তাহলে সেই ক্ষেত্রে সরকার কারা হবে, রাষ্ট্র কারা পরিচালনা করবে, তাদের আদর্শ কি, নীতি কি, লক্ষ্য কি, উদ্দেশ্য কি, জনগণের যে অধিকার, মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, মানবিক অধিকার, সেইগুলো কতটুকু নিশ্চিত করবে, যার যার যে দলের যে নির্বাচনী ম্যানিফেস্টো থাকবে সেই নিরিখে সেগুলোকে বিবেচনা করবে। সেই ক্ষেত্রে কিন্তু তারপরেও খানিকটা তো থাকেই মনস্তত্ত্বগতভাবে একটু বিচার বিবেচনা করে। অসংখ্য ধন্যবাদ ডক্টর রিপন। যে বিষয়টা আলাপ করছিলাম যে ডাকসু নির্বাচন এবং জাতীয় নির্বাচনের কথার সাথে যে মানে একটা মেলানো বলি বা এই বিষয়গুলোকে যে সম্পৃক্ত করা, না, এটা মেলানোর কিছু নাই। আমি যে কথাটা মানে বলার আগে আপনি বিরতিতে গেলেন, সেটা হচ্ছে যে এই যে এত বড় একটা প্রেক্ষিত, এত বড় একটা ঘটনা, এত ইভেন্টফুল, আমি পজিটিভলি বলছি যে একটা স্বৈর শাসনের দীর্ঘ সময়ের একটা স্বৈর শাসনকে ওই নেপালের মতোই, প্রায় নেপালের মতো, অথবা নেপালের জনগণ প্রায় বাংলাদেশের মতো অথবা তার চেয়ে বেশি, বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন লাগায়নি, মানে ক্ষুব্ধ জনগণ ভেঙে ফেলেছে পরে, বা কোনো মন্ত্রীকে মানে ধাওয়া দিয়ে ন্যাংটো করে পিটায় নাই। ওটা খুব দরকার ছিল যে আকাম কুকামগুলো করছে, দেশের শত হাজার কোটি টাকা
পাচার করেছে, বিদেশে ফ্ল্যাট কিনেছে, দুবাইতে, লন্ডনে, ওগুলো ন্যাংটো করে পিটানো দরকার ছিল। হ্যাঁ, সত্য কথা। মানে দিগম্বর অভ্যুত্থানে না, ওদের জন্য ওই দিগম্বর শব্দটা প্রযোজ্য না, দিগম্বর আরো ভদ্র শব্দ। চুরি চামারি করাটা তো কোনো ভালো কাজ না, ততে ওদের জন্য এত ভালো শব্দ সংসদীয় ভাষা হয়ে যায় কিনা না, দেশে সংসদ নাই। তো এখন ওই নেপালে যেভাবে ওই অর্থমন্ত্রী যেটার পাইছে সেটারে ধরছে, আর আমাদের দেশের গুলোর তো পাচার করে দিছে। আমাদের দেশের বদমাইশগুলোকে মানে ওনারা করছে অর্থ পাচার, আর ওনাদেরকে করা হচ্ছে আবার পাচার। মানে পাচার দুই প্রকার পাচার হয়েছে। অভ্যুত্থান পূর্বে হয়েছে অর্থ পাচার, সম্পদ পাচার, আর পাচারকারীদেরকে পরে পাচার করে দেওয়া হয়েছে। তো এটা খুবই দুঃখজনক। এবং এই যে আপনার অভ্যুত্থান নিয়ে মানুষের হতাশা, এই অভ্যুত্থান মানে আপনার মানে অভ্যুত্থানের ফল ঘরে আসবে কিনা, এটা নিয়ে যে মানুষের যে এখন শঙ্কা, হতাশা, ইট ইজ বিকজ অফ দ্যাট। এই বদমাইশগুলো সব মানে পাচার হয়ে যাওয়ার পরে তাদের তো হাজার লক্ষ লক্ষ কোটি টাকা তাদের কাছে, এই টাকাগুলো ব্যয় করে আয়েশি মানে জীবনযাপন করতেছে, আবার ক্ষমতায় ফিরে আসার স্বপ্নে বিভোর হয়ে আছে। এবং মানে কি করে আবার বাংলাদেশটারে তাদের মানে কি বলে মানে এই তাদের লুটপাটের মানে অবারিত ক্ষেত্র কিভাবে বানানো যায় সেটা তারা চিন্তা করছে। এটা অত্যন্ত মানে দুঃখজনক। এটা তো আমাদের এই যে মানে ছেলেমেয়েরা আজকে নির্বাচনে অংশ নিল, এখানে প্রায় প্রতিটি সংগঠন মানে সবচেয়ে আমার কাছে এটার কাছে সবচেয়ে এই নির্বাচনের ক্ষেত্রে ডার্ক চ্যাপ্টারটা হচ্ছে অলমোস্ট এভরি অর্গানাইজেশন, এভরি স্টুডেন্ট অর্গানাইজেশন, তারা বলেছে নির্বাচনটা হয়েছে কি বলে আপনার মানে নির্বাচনের দিনই ফলাফল ঘোষণার আগেই বলেছে যে এটা কারচুপি হয়েছে, ম্যানিপুলেশন হয়েছে, মানে ব্যবস্থাপনা নিয়ে মানে কথা তুলেছে। তো এই নির্বাচনে ইতিপূর্বেও আপনার মানে ডাকসুতে এর আগেও টুকটাক যে আপনার হয়েছে খুব সূক্ষ্ম কারচুপি, কায়দা করে হারিয়ে দেওয়া, সেটা অনেক পরে অনুভূত হয়েছে। কারণ তখন তো আমরা অনেক কম বয়সে ইলেকশন করেছি। যদি আমার বেলায় যদি বলি, আমি যখন ইলেকশন করেছি অ্যাট দ্যাট টাইম আই ওয়াজ স্টুডেন্ট অফ 28 years old অনলি। অ্যাট দ্য সেম টাইম আমি পার্টির প্রধানও, ছাত্রদলের প্রেসিডেন্টও নির্বাচনে অংশ নিয়েছি। এই মানে দিনরাত পরিশ্রম করছি, ক্যাম্পেইন করছি, ছাত্রদের কাছে যাচ্ছে, খুব ক্লান্ত, প্রচণ্ড ক্লান্ত। তো মানে ওই বয়সে চুরি চামারি দুর্বৃত্তপনা কেউ করতে পারে ওটা মাথার মধ্যে নাই, সত্যি কথা। কারণ আমরা তো পজিটিভলি চিন্তা করতাম। তো তখন এবার অবশ্য ছেলেদের বলেছে, যারা নির্বাচনের দায়িত্বে যারা ছিল আমাদের ছাত্র সংগঠন, ওদেরকে বলেছি যে নির্বাচনগুলো মানে কেন্দ্র সংখ্যা বাড়াতে হবে। কেন্দ্রের সংখ্যা বাড়লে ভোটাররা মানে খুব রিল্যাক্সলি ভোট দিতে পারে, আর কেন্দ্রে কেন্দ্রে ভোট গণনার ব্যবস্থা রাখতে হবে। আমাদের সময় তা ছিল না। আমি 80 দশকের কথা বলছি, আমাদের সময় সেন্ট্রালি ভোট গণনা হতো কলা ভবনে, সমস্ত ভোট এনে ঢালতো। তারপরে ওই যে কোন মাজার আছে না কিশোরগঞ্জের, পাগলা মাজার, ওই মাজারের মতো টাকা গণনার মতন গণনা হইতো আর কি। আচ্ছা। তো আমরা তো ক্লান্ত, আমাদের এগুলো দেখার মানে প্রত্যক্ষ করার সুযোগ কম ছিল। যাই হোক, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনার তখন একটা অভিযোগ যেটা ছিল, আমাদের একজন প্রার্থী সে আমার কাছে অভিযোগ করলো যে ভাই সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়ে গেছে? মানে অভিযোগটা আমার কাছে যে আপনি তো দলের প্রেসিডেন্ট, আপনি প্রোটেকশন দিতে পারেন নাই বা চিন্তা করেন নাই কি, যে ভোটের বাক্স তো তৎকালীন ভিসির সাথে আমার খুবই বৈরী সম্পর্ক ছিল। আচ্ছা। মরহুম আব্দুল মান্নান, প্রফেসর আব্দুল মান্নান। তো আমাদের 9 জন ছাত্র 11 জন ছাত্রকে বহিষ্কার করছিল। এই বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য আমার একটা আন্দোলন ছিল, এবং আন্দোলনটা খুবই তীব্র আকার ধারণ করেছিল। তো যাই হোক, এটা আপনি নিজেও জানেন। তো ভিসির সাথে একটা মানে খুবই মানে তিক্ত সম্পর্ক হয়ে উঠলো, এবং তৎকালীন শিক্ষক সমিতিতে বা যারা হর্তাকর্তা ছিলেন, নীল দলের লোকজন যারা, তারাও মানে আমাদের খুব ভালো চোখে দেখছিলেন না। কিন্তু ছাত্রদের মধ্যে তো আমরা জনপ্রিয় ছিলাম একক সংগঠন হিসেবে। তো আমাদের ছেলেরা যে অভিযোগ করলো সেটা হচ্ছে যে ভোটের বাক্সদানে FH হল, শহীদুল্লাহ হল মানে কার্জন হল থেকে, বা নিউ মার্কেটের ওখানে যে আমাদের ছিল কি বলে যে আপনার সমাজ কল্যাণ ইনস্টিটিউট, ভোট ওখানকার ভোটগুলো মানে ভোটের বাক্সগুলো
গ্লাস তো সবই একরকম নাকি? এই গ্লাসটা আমার দেন ওনার দেন দিতে পারেন। তো এখন আপনার লোক যদি মনে করে এই গ্লাস আপনি অর্ডার দিচ্ছেন 3টা গ্লাস, কিন্তু আপনার প্রডিউসার যদি 6টা গ্লাস বানায় রাখে, আপনার কিছু বলার নাই। তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেটা অভিযোগ ছিল যে এই ব্যালট বক্সগুলো চলে গেছে আপনার মানে শাহবাগের কন্ট্রোল রুমে, তখন পুলিশ কন্ট্রোল রুম ছিল। আচ্ছা, এখন পুলিশ কন্ট্রোল রুম আছে কিনা আমি জানি থানা না। আছে এখন। থানা হয়েছে, কিন্তু একটা কন্ট্রোল রুম ছিল দুর্দান্ত, মানে টর্চার সেলের মতো। আচ্ছা। গ্রেফতার করে ওখানে নিয়ে যেত আগে। হ্যাঁ, আচ্ছা, তো ওখানে আগে একটা মোটামুটি প্যারেড ট্যারেড দিত, তারপরে বিভিন্ন জায়গায় চালান টালান হইতো। আচ্ছা, যাই হোক, তো আপনার ওই কন্ট্রোল রুমে বাক্সগুলো চলে গেছে, ভোটের বাক্স অনেক কিছু। ভোটের ফলাফলে যেটা দেখা গেল একেবারে সেম, মানে আপনার মানে ছাত্র সংগ্রাম পরিষদ এত ভোট, ফিক্সড ভোট। আচ্ছা, আমাদের সাথে একেবারে শুরুতেই মানে একটা মানে একবার নির্ধারিত একটা ফিক্সড ভোটের ডিফারেন্স, মানে ওইটার আর কভার করা যাবে না, এরকম একটা অবস্থা। তো ওই ছেলের মাথায় স্পার্ক করলো যে ভাই আপনি কি খেয়াল করছেন যে প্রায় প্রত্যেকটা মানে বেশ কিছু জায়গার ফলাফল কিন্তু আপনার দেখবেন যে ফিক্সড হয়ে যাচ্ছে। তো অনেক পরে আমরা যেটা জানলাম, আমাদের শিক্ষকরা আমাদের কিছু অবৈধ সব তো আর নীল দল ছিল না, এর মধ্যে তো অন্য তো মানে তখন তো নেই বোধ হয়, তাই না? তখন সাদা দলের অস্তিত্ব ছিল না। তা আমাদেরকে তারও জানালেন যে ভোটের বাক্স এদিক সেদিক হয়ে গেছে, মানে আচ্ছা, একটা চলে গেছে ওদিক থেকে, আবার ওখান থেকে চলে এসেছে আরেকটা মানে সাপ্লাইট বক্সে সাপ্লাইট জিনিস চলে এসেছে কলা ভবনে। সবই তো পুলিশ পাহারা, আমি তো আর পাহারায় ছিলাম না। পুলিশ টাকার এরশাদের তো বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন ছাত্র সংগঠনকে জিততে দিতে প্রস্তুত ছিল না, আচ্ছা, এবং খোদ বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের বিরুদ্ধে। তো ফলে ওইটা দ্যাট ওয়াজ অলসো এ ম্যানিপুলেটেড ইলেকশন। ওটা সিরিয়াস ইঞ্জিনিয়ারিং ইলেকশন ছিল, একেবারে রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে মেকানিজমটা ছিল, এবং আমরা এটা মানে উই হ্যাভ ফেল টু আন্ডারস্ট্যান্ড দ্য থিংস, অনেক পরে বেরোলো। কিন্তু আমার কথা হচ্ছে যে কিন্তু আমরা ওই দিনই তো আর আমরা ভোটের ব্যাপারে ম্যানিপুলেশন এলিগেশনটা আমরা সেই দিনই তুলতে পারিনি ফলাফল ঘোষণার পরে। কিন্তু আজকের ব্যাপার যেটা হলো যে মানে একটা গণঅভ্যুত্থান মানে পরবর্তী যে রাজনীতি, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ, যে মানে আমি যদি বলি পোস্ট মাস আফসার্স যে মানে পলিটি, এই পলিটিতে যখন প্রথম একটা ভোট হচ্ছে, যেই ভোটে বাংলাদেশের প্রায় 40,000 ছাত্রছাত্রীর জীবনে প্রথমবারের মতো ভোট দিল, তারা কি এক্সপেরিয়েন্স নিলেন অথবা শুনলেন, হোয়াট এভার, ইদার তারা এক্সপেরিয়েন্স নিয়েছেন অথবা তাদের কাছে অভিযোগটা যাচ্ছে সেটা হচ্ছে যে সকল ছাত্র সংগঠন যখন বলে যে নির্বাচনটা কারচুপি হয়েছে, তখন তো ওই হিন্দি ভাষায় কি বলে যেন ডাল মে কুছ কালা হায়, তখন তো কালা হায় এটা বলার জন্য তার সন্দেহ থাকে না, তার মানে কিছু একটা ঘটেছে। কারণ এখানে শিবিরও বলতেছে, ছাত্রদল বলতেছে, ওই মানে কি বলে সব প্যানেলই বলতেছে সোজা কথা। তাহলে এখন একমাত্র নিয়াজ মোর্শেদ সাহেব, নিয়াজ মোর্শেদ নাকি ভদ্রলোকের নাম, নাকি নিয়াজ সিদ্দিকী, ভিসি সাহেব, নিয়াজ আহমেদ, কারণ আমাদের নিয়াজ মোর্শেদ নামটা তো পরিচিত আমাদের কাছে। তো এখন আমরা মনে করলাম, এখন উনি যদি বলছেন না হয় নাই, আর উনি একা বলছেন হয় নাই, ওনার প্রক্টোরিয়াল টিম হয়তো বলবে হয় নাই, কিন্তু সব প্যানেল যে বলছে হয়েছে, মানে স্টেক হোল্ডারও তো বলতেছে হয়েছে, আমি কোনটা অ্যাকসেপ্ট করবো, ছাত্র কোনটা অ্যাকসেপ্ট করবে? দ্যাট ইজ $1 মিলিয়ন কোশ্চেন। এখন কত হলো যে যদি যেই প্যানেলই জিতুক, তখন তো বলবে যে ইতিমধ্যে আপনার ইয়ে করেছে, কি বলে এটা, আমাকে একটু তুলতে হবে বিষয়টা, ইতিমধ্যে আপনার বাকচাষ না কিন্তু বাকচাষ, তো এই বাকচাষ আলারা বলছে, মানে ওই যে এনসিপি ছাত্র সংগঠন, তারা বলছে ভিতরে শিবির বাইরে ছাত্রদল মেকানিজম করে নাকি নির্বাচন মানে তাদের হারাই দিছে এরকম একটা কিছু। যে শিবিরের সাথে যেটা অ্যাপারেন্টলি যেটা দেখছি, ছাত্র শিবিরের সাথে ছাত্র দলের গত বেশ কিছুদিন ধরে তাদের কথার বাহাস চলতেছে, উত্তেজনা চলছে, তাই না? মানে মানে অনেক কিছু কাঙ্ক্ষিত নেই, এই পর্যায়ের আলোচনাও তো মানে তাদের মধ্যে ছিল নাকি, মানে তর্ক যুদ্ধটা বা অভিযোগটা ইত্যাদি ইত্যাদি, গুপ্ত ঠুপ্ত বলার মানে এইটা মানে ঈশ্বরচন্দ্র মানে গুপ্ত বা শরৎ, মানে ওই ধরনের কোনো গুপ্তের কথা বলছি না, এই গুপ্ত সংগঠন, তারপরে অমুকের তলে, এই সমস্ত নানান অভিযোগ ছিল তো। তো এখন এইসব তারপরে আপনি কি মনে করেন যে ছাত্রদল এবং শিবির ঢাকা ইউনিভার্সিটিতে একটা কনজেনিয়াল রিলেশনের মধ্যে ছিল? মানে অ্যাপারেন্টলি তাদের স্টেটমেন্টস, এক্সচেঞ্জেস অফ মানে কনভারসেশনস অর এক্সচেঞ্জেস অফ অ্যাকুজিশনস, যে সমস্ত অভিযোগ ছিল, তাতে কি মানে তাদের মধ্যে কোনো সৌহার্দ্যমূলক সম্পর্ক ছিল? আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারতো যে তুমি ভিতরে আমি বাইরে, আমি বাইরে তুমি ভিতরে, থাকার কোনো কারণ নেই। আমি কথাটা বলতে চাচ্ছি যে
এই যে এনসিপির ছাত্র সংগঠনের ছেলেরা যেটা বুঝতে ভুল করেছে, যেইটা এই কথাগুলো বলে তাদের নিজেদের ব্যর্থতা, আমি খুবই হতাশ তাদের পারফরমেন্সে। আমি চাই না, আমি একটা নিঃসন্দেহে আমি একটা দল করি, আমি একটা দলের দায়িত্বপূর্ণ ব্যক্তি বটে, বাট অ্যাট দ্য সেম টাইম আমার আন্দোলনে সংগ্রামে 24-এর আন্দোলনের সংগ্রামে যাদের ভূমিকা ছিল, তাই না, তারা নিঃশেষ হয়ে যাক, কেউ কালিমা লিপ্ত হোক, ক্ষয় হয়ে ব্যর্থতায় পর্যবসিত হোক, ব্যর্থ হয়ে যাক, এটা আমি চাই না। কারণ আমি ইতিহাসের শিক্ষা হচ্ছে যে কোনো জিনিস যদি ব্যর্থ হয় সেটা আবার সফল হতে আসবে কখনো আবার, তাই না? তো নেপালে কি আপনার মানে, আমাকে একটু সময় দেন, নেপালে রাজতন্ত্র উচ্ছেদ করাটা একটা বড় আন্দোলন ছিল। দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট মাওয়িস্ট মুভমেন্ট, রাজতন্ত্রে বিলোপ করা। অনলি হিন্দু স্টেট অফ দ্য ওয়ার্ল্ড, একটা হিন্দু রাষ্ট্র পৃথিবীর, তাই না, নেপাল, ভারতের পাশের একটা দেশ। সেই দেশে একটা বামপন্থার উত্থান হওয়া, ভারতের শাসক গোষ্ঠীর চোখ রাঙানি, তাদের প্রভাব, তাদের আধিপত্যকে অস্বীকার করে সেখানকার স্টুডেন্টস কমিউনিটি, সেখানকার যুব সমাজের যে জাগরণের মধ্য দিয়ে কমরেড প্রচন্ডের মতো মানে লোকদের শাসন কায়েম হলো। এবং আমি অত্যন্ত আপ্লুত, মানে কমরেড প্রচন্ডের একটি বাক্য আজকে বলতেই হবে, সেটা হচ্ছে যে এম্পাওয়ারমেন্ট অফ দ্য পিপুল, জনগণের ক্ষমতা। আমি তার কাছে এই শব্দটি শিখেছি। সেই জায়গাতে আবার সেই ছাত্র সমাজ, আবার সেই মানে যুব সমাজ, হ্যাঁ, তারা আবার সেখানে যেই অভ্যুত্থানের সূচনা করলেন। ঠিক শেখ হাসিনা তো দিল্লি পালালো, কেপি ওলি শর্মা কোথায় পালালো সেটা তো আমি বুঝতে পারতেছি না, নাকি এক দেশই পালাইলো সেটাও বুঝতেছি না। বাংলাদেশের যে আশ্রয় হবে না বা বাংলাদেশে আসে না সেই ব্যাপারে মোটামুটি আমি নিশ্চিত। আমার কথা হচ্ছে যে কোনো দেশে বিপ্লব বা অভ্যুত্থান যদি মাঝপথে মানে ব্যর্থ হয়, থেমে যায়, তাহলে সেটা কিন্তু আবার হবে, আবার হয়, সেটা আরো ভয়ঙ্কর। অসংখ্য ধন্যবাদ। আমি আবারও কিন্তু আমাকে একটু সুযোগ দিতে হবে। জি, আসবো, আমি আপনার কাছেই আসবো। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে এরপর জানাচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ডক্টর আসিফুজ্জামান লিটন। যেটা বলছিলাম যে এটা খুবই একটা মানে আপনার বিপজ্জনক উপসর্গ যে ভোটের দিনই সমস্ত ছাত্র সংগঠনগুলো, অর্থাৎ অল প্যানেলস, তারা নির্বাচনের পরিবেশ এবং নির্বাচনের কারচুপির অভিযোগ তুলেছেন। এহেন যখন পরিস্থিতি, এহেন যখন অবজারভেশন বাই দি স্টেক হোল্ডার্স, তখন যখন আমি সরকারের তরফ থেকে যখন আমি মানে শুনি যে এটা একটা রোল মডেল, এটা একটা বিপজ্জনক সিনড্রোম, ইট শুড নট বি। আর রোল মডেল হওয়ার কথা না। আর একটা কথা হচ্ছে, এটা হচ্ছে একেবারেই আপনার ছাত্রদের নির্বাচন, আর ওটা হচ্ছে নানা শ্রেণী পেশা সাধারণ মানুষের নির্বাচন, তাই না? আপনার তো তারপরে এখানে আপনার আইন শৃঙ্খলা নিয়ে কোনো সমস্যা হয়নি, রাজনৈতিক অংশগ্রহণকারী দলদের মধ্যেও আপনার কোনো রকম হ্যাঁ মানে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর মধ্যেও কোনো আপনার কি বলে তিক্ততা ছিল, হয়তো একটু উত্তেজনা ছিল, কিন্তু সেটা খুব উল্লেখযোগ্য না বটে। বাট আমি তো এই যে প্যানেলগুলোর, আর আমি যদি জাতীয় নির্বাচনে তখন তো প্যানেল না, মানে আমি যদি বলি পার্টিসিপেটরি পার্টিস, অংশগ্রহণ করা দলগুলো যদি এই রকম মারাত্মক অভিযোগ তুলে ফেলে যে নির্বাচন কারচুপি সব দল যদি করে, তখন তো মানে কি বলে আপনার চিফ ইলেকশন কমিশনার মানে ওই কেপি ওলি শর্মার মতো কোন দেশে পালাবে সেটা নিয়ে তো আমি চিন্তিত। তো সুতরাং আমার কথা হচ্ছে যে হ্যাঁ, এই আমাদের মানে আমরা জাতি হিসেবে আমরা খুব উচ্ছ্বাস করা জাতি। ওই শুরুতে বলছিলাম, দেখবেন যে যখন 90-তে আমাদের সময় যখন গণ অভ্যুত্থানটা হলো, তখন এই গ্রুপ অফ বয়েজ গার্লস মিডিয়ার সামনে তারা বলেছিল, আমি 71 দেখিনি, আমি এই বিজয় দেখলাম। আবার 24-এও তো হোয়াট ইউ হ্যাভ সিন, আপনার দেখাটা ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে। আচ্ছা, আপনি কি দেখলেন? আবার 15 বছরের একটা মানে অপশাসন দেখলেন, নির্বাচন দেখলেন না, নির্বাচনে ভোট দিতে পারলেন না। আবার আপনি কি দেখলেন? 24 দেখলেন। আপনি আবার এই গ্রুপ অফ বয়েজ নতুন যে তারা বলেন, আমি 90 দেখিনি, আমি 24 দেখেছি। তো 24টা যদি আবার আপনার কাছে এক বছরের মধ্যে, হায়দার হোসেন না কার জন্য, এটা আমার খুব প্রিয় গায়ক উনি বটে, হায়দার হোসেন, কি দেখার কথা, কি দেখে, হ্যাঁ, বা অথবা আমাদের স্বপ্ন, আরেকটা কোন একটা বড় গায়ক বলছে, আমাদের স্বপ্নগুলো মানে কি বলে মানে হারিয়ে যায়। এই যে স্বপ্নগুলো হারিয়ে যায় কি শুধু 24-এ? স্বপ্ন তো হারানো শুরু হয়েছে সে 72 সালে,
যেই বাংলাদেশ পাওয়ার কথা সে বাংলাদেশ হয়েছে, এই দেশের চেতনার ব্যবসা হয়েছে। এই গ্রুপ অফ পিপুল মুক্তিযুদ্ধের চেতনা করতে চেতাইতে ফেনা তুলে ভালো রয়েছে। ওই যে কি আপনি বলছিলেন নাকি, না আমি আরেকটা টকশোতে আরেকজনের সাথে কথা ছিল, চেতনা হয়ে গেলো একটা ব্যবসা। চেতনা মানে হচ্ছে গুম, চেতনা মানে হচ্ছে আয়নাগর, চেতনা মানে হচ্ছে কণ্ঠস্বর রোধ করা, চেতনা মানে হচ্ছে নিজেদের একটা মানে মানে দালাল সাংবাদিক শ্রেণীর নেটওয়ার্ক তৈরি করা, দালাল শিক্ষক তৈরি করা, দালাল আইনজীবীদের করা, দালাল মানে দালাল বিচারক তৈরি করা, অল পুরা প্রতিষ্ঠান ভেঙে চুরমার করে দাও শুধু আমি। এটা ছিল একটা চেতনা। আবার আর একটা চেতনা তৈরি হইল 24-এ, হ্যাঁ, বাকিদেরকে ট্যাগ লাগাই দিবেন। দ্যাট ইজ এই দিস চেতনা ব্যবসা মাস্ট বি স্টপড, এবং একেবারে সারা জীবনের জন্য নো চেতনা ব্যবসা, ফরওয়ার্ড লুকিং। অফকোর্স মুক্তিযুদ্ধ আমার অহংকার, অফকোর্স মুক্তিযুদ্ধ হচ্ছে আমার বাংলাদেশ, সব ঠিক আছে, কিন্তু এ চেতাইতে পারবেন না। চেতাচেতি চেতনা বন্ধ করেন, কারণ এগুলো যারা করছেন, এবং এইবারও 24 আলাদের ব্যাপারেও অনেকের ব্যাপারে ফুলে ফেপে উঠছেন। কেউ 10 লাখ, কেউ 20 লাখ, কেউ কোটি, কেউ 100 কোটি। ওয়াই? এগুলো কেন শুনতে হয়? এগুলো কেন বাতাসে এই কথাগুলো কেন 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 ঘুরবে কথাগুলো? তাহলে তো মানে মানুষের মধ্যে হতাশা আসবে, তাই না? এই জন্য আমি যেটা বলতে চাই, নির্বাচনের ফলাফল আলোচনা হয়তো আজকে আর পারবেন না, যদি আপনার নিয়ম নীতির মধ্যে থেকে আগামীকালকে ডাকবেন, সময় দেবো, ইনশাল্লাহ আলোচনা করা যাবে। কিন্তু আমরা যেটা চাই, আন্দোলনের সকল শক্তি, অল ডেমোক্রেটিক ফোর্সেস, আমাদের দেশটাকে একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে নিতেই হবে, একটা নির্বাচিত সরকারের দিকে নিতেই হবে, তা না হলে দেশটা বিপদের মধ্যে পড়বে। একেবারে দ্রুত নির্বাচনের দিকে যেতে হবে। বজলুর রশিদ, ডাকসুর ব্যাপারে যেটি বলা হয়ে থাকে যে দলীয় যে রাজনীতি সেই জায়গার বৃত্তে যদি থাকে, তাহলে তো ডাকসুকে একটা স্বতন্ত্র অর্গানাইজেশন হিসেবে তুলে ধরে আনা, দলীয় আনুগত্যের ভেতরেই যদি থাকে, সেইটির থেকে কিভাবে বের হওয়া যায়? যদি সেটি না করা যায়, তাহলে তো সেটি আর ঐতিহ্যের পুনর্জাগরণ হয় না, সেটি একটা পুনরাবৃত্তি, আনুষ্ঠানিকতার পুনরাবৃত্তি হয়। কি মনে হয় আপনার কাছে? না, ধন্যবাদ রিপন ভাই। একটা কথা বলছেন যে এবারে দীর্ঘদিন থেকেই বাংলাদেশে একটা বিরাজনীতিকরণের একটা প্রক্রিয়া শুরু হয়েছে। বিশেষ করে ছাত্র যুব সমাজ, তারা যদি রাজনীতি সচেতন না হয়, তাইলে বরঞ্চ অন্যায়, জবরদস্তি, শোষণ, জুলুম সেগুলো নিয়ে নির্বিঘ্নে তারা সেগুলো করতে পারে। এখন ধরেন এই যে দলীয় ব্যাপার, যে বিষয়টা যদি আসে, দলের বাইরে নিয়ে যেতে হবে। এখন দল তো একটা দৃষ্টিভঙ্গি সে প্লেস করে, দলের একটা আদর্শ, দলের একটা নীতি, তার একটা কর্মসূচি, লক্ষ্য, উদ্দেশ্য, সেগুলো দেশবাসীর কাছে দেয়। তাহলে সেই লক্ষ্য, উদ্দেশ্য, আদর্শ, নীতি বা তার কর্মসূচি, সেগুলো গ্রহণ করলেই তো মানুষ যদি গ্রহণ করে, তাইলেই তাকে ভোট দেবে, সে সরকারে যাবে, রাষ্ট্র পরিচালনা করবে। এবং তারাই যদি সেখানে তাদের যে ছাত্র সংগঠন, তাহলে একটা মূল যে দল, রাজনৈতিক দল, তাদের যে ছাত্র সংগঠন বলি বা বিভিন্ন গণসংগঠন বলি, সেই সংগঠনগুলো একটা আদর্শের বাইরে তো যেতে পারে না, আদর্শ দ্বারা পরিচালিত হতে হবে। লেজুর বৃত্তি মানে হলো যে যা বলবে তাই না, নিজস্ব স্বাতন্ত্র্য থাকবে, কিন্তু একটা পলিটিক্যাল ইডিওলজি, সেই ইডিওলজি দ্বারা গাইডেড হবে। সেই পলিটিক্যাল ইডিওলজি দ্বারা গাইডেড না হলে কিন্তু সেইটা আসলে বাস্তবে স্বতঃস্ফূর্তভাবে কোনো কাজ সেটা করতে পারবে না। সেই জন্য আমরা বলছি যে যারা লেজুর বৃত্তির কথা বলেন, অমুক বলেন, দলীয় রাজনীতি থাকবে না, রাজনীতির ছায়া ইত্যাদি মুক্ত করতে হবে, তারা আসলে ভুলভাবে এগুলোকে ব্যাখ্যা করেন বলে আমরা মনে করি। এক, 2 নম্বর কথা হলো যে রাজনীতিটা কি, রাজনীতি ছাড়া সমাজ চলবে কেমনে, দেশ চলবে কেমনে? দেশ, সমাজ, রাষ্ট্র এগুলো পরিচালনা করার জন্য রাজনীতিবিদদের কাছে যেতে হবে। সর্বশেষ দেখেন, তত্ত্বাবধায়ক হোক, অন্তর্বর্তীকালীন সরকার হোক, সামরিক শাসন হোক, সব কিছু ঘুরে ফিরে কিন্তু রাজনীতির কাছেই যেতে হয়, রাজনীতিবিদদের কাছেই যেতে হয়, কারণ রাজনীতিবিদরাই আলটিমেট এন্ড অবস্থায়। সেই জন্য আমি বলছি, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতিটা হয়েছে ডাকসু নির্বাচনে, দীর্ঘ 15 বছর সেটা ভোট ছিল না, 19 সালে একটা হয়েছে বিতর্কিত, তো সেই জন্যে মানুষের মধ্যে সেটা চর্চাও নাই। এটা দেখলে দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 18টা হল, কোনো ছাত্রদল ছাড়া কোনো সংগঠন কিন্তু প্যানেল দিতে পারে নাই হলগুলোতে, ছাত্র শিবিরও পারে নাই।
অন্য কোনো সংগঠন পারে নাই। ছাত্র দলও 18টা হলে পূর্ণাঙ্গ প্যানেল দিতে পারে নাই, 14টা হলে পূর্ণাঙ্গ প্যানেল দিছে, বাকিগুলোতে আংশিক panel। আর স্বতন্ত্র প্যানেল। তাহলে সেইগুলো কিন্তু একটা বিপজ্জনক দিকও আছে, যে এই ধরনের যে পলিটিক্যাল অ্যাক্টিভিটি, যেহেতু ওই যে গেস্ট রুম ছিল, গণরুম ছিল, দখলদারিত্ব ছিল, হলগুলোতে অ্যাক্টিভিটি পরিচালনা করতে পারে নাই, ক্যাম্পাসে কোনো রকম করছে কিছু কিছু, কিন্তু তারপরেও ছাত্রদল তো করতেই পারে নাই, শিবির করতে পারে নাই, সেগুলো ঠিক আছে। কিন্তু সেই জায়গা থেকে এখন একটা যে উন্মুক্ত পরিবেশ, সেই গণরুম গেস্ট রুম নাই, কিন্তু সেখানে সুপেয় পানির অভাব আছে, মানসম্মত খাবারের অভাব আছে, আবাসন সংকট আছে, নারীদের নিরাপত্তা সেটার অভাব আছে, অবাধে মত প্রকাশ করতে পারে কিনা সেটারও এখনও ঘাটতি আছে। কারণ ওই যে মব, সারা দেশে যেমন মব হচ্ছে, ক্যাম্পাসগুলোতেও কিন্তু মব হচ্ছে, মব হয়ে সেই ধরনের যে মব সন্ত্রাস সেগুলো জারি আছে। সেই ধরনের পরিবেশগুলো নিশ্চিত করবে। সেজন্য বলছি যে এই ডাকসু নির্বাচন এটা সূচনা হলো, যে ভবিষ্যতে যাতে প্রতি বছর এই ডাকসু, শুধু ডাকসু না, সমস্ত বিশ্ববিদ্যালয় এবং কলেজ সমূহ সেগুলোর যাতে ছাত্র সংসদগুলো নির্বাচন হয়, সেই নির্বাচনের মধ্য দিয়ে যাতে তারা ডেমোক্রেটিক প্র্যাকটিস সেটা করতে পারে, এবং তাদের মধ্যে একটা গণতান্ত্রিক যে মনন মানসিকতা সেগুলো যাতে গড়ে ওঠে, সেটা আমরা প্রত্যাশা করব। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সেটা তাদেরকে পথ দেখাবে সারা দেশকে, সেটা ডাকসু সেটা পথ দেখাবে, সেটা আশাবাদ। ডক্টর রিপন যদি কিছু যুক্ত করেন। আমি যুক্ত করতে চাচ্ছি, এটা বাংলাদেশে কিছু লোকজন না জেনে, মানে এগুলো জানেও না, আবার আতলামি ভাব দেখায় কি বিরাজ, মানে ছাত্রদের মানে লেজুর ভিত্তি করা যাবে না। আরে হোয়াট ইজ দিস, তুই বেটা জানোস নাকি রে? জানে না, দেশের টাকা চুরি চামারি করে অথবা বিদেশে যায়, মানে পড়তেও যায় অনেকে, সরকারি কর্মকর্তা আছে না অনেকে, যে ওইখানে ঠিক মতো পড়ে ঠরে না, ওই সোসাইটিটা বুঝে না, আইসা গল্প মারে বা কথা বলার সময় বলে বিএনপির ছাত্র সংগঠন নাই, অমুক নেই, তোমার বলছে কেটে বেটা নাই। 1960-তে 1960 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে, এক্স্যাক্ট নামটা জানার জন্য আমি একটু গুগল করলাম, এক্স্যাক্টলি নামটা জানার জন্য। আমি জানি, অনেক আগে পড়াশোনা করেছি। সেটা হলো যে আপনার ওই 1960 সালে আপনার মানে স্টুডেন্টস ডেমোক্রেটিক সোসাইটি, 60 সাল পর্যন্ত আমেরিকাতে ন্যাশনাল অর্গানাইজেশন ছিল। এবং ভেরি ইন্টারেস্টিং, ডেমোক্রেটিক পার্টি, আমি রিপাবলিকান পর্যন্ত যাইনি, ডেমোক্রেটিক পার্টির যারা ছাত্র যুবক তাদেরকে বলা হয় ইয়ং ডেমোক্র্যাটস অফ ইউনাইটেড স্টেটস, ইয়ং ডেমোক্র্যাটস অফ কি বলে আপনার ডেমোক্রেটিক পার্টি, ইয়ং ডেমোক্র্যাটস অফ ডেমোক্রেটিক পার্টি। ইভেন হাই স্কুল ডেমোক্র্যাট পর্যন্ত আছে। ওখানকার যারা ডেমোক্রেটিক পার্টির যারা সাপোর্টার ইন হাই স্কুল লেভেলেও আছে, তারা হলো হাই স্কুলে তারা ডেমোক্রেটিক পার্টিকে সাপোর্ট করে, ফিউচারে ডেমোক্রেটিক পার্টির সিটি কাউন্সিলের নানান জায়গাগুলোতে তাদের প্রার্থীগুলো, মানে কোন পর্যায় থেকে রাজনীতি সচেতন হয়ে আসছেন তারা। তো বারাক ওবামা যদি ধরি, বারাক ওবামা তো আপনার শেষ করতে হবে রিপন ভাই, আমরা তো মনে, হি ইজ এ পিএইচডি হোল্ডার, বিরাট বড় পণ্ডিত মানুষ বারাক ওবামা, ডক্টর বারাক ওবামা, তার বউ ডক্টর মিশেল ওবামা, দে আর ভেরি হাইলি একাডেমিক লোক। এই লোকগুলো এই যে মানে ওবামা, মিসেস ওবামা, এরা তাদের ছাত্র জীবনে তারা ডেমোক্রেটিক পার্টির সাথে তারা যুক্ত ছিলেন। লেটার অন তারা ডেমোক্রেটিক পার্টির মূলধারায় আসছেন, তারপরে তারা মানে কংগ্রেসম্যানে দাঁড়ালেন। এবং ভেরি ইন্টারেস্টিং একটা ইনফরমেশন কয়েক সেকেন্ডের জন্য, বারাক ওবামা কংগ্রেসম্যান হিসেবে ইলেক্টেড হওয়ার পরে, বিলিভ ইট অর নট, ঠিক এক্স্যাক্টলি এই কথাটা উনি বলেছেন ওনার পার্টির আপনার ডিএনসিতে, ডিএনসি মিনস ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে, সেখানে তিনি বলেছেন, খুব ঐতিহাসিক বক্তব্য তার, বিলিভ মি, আই ওয়ান্ট টু বি দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস। কংগ্রেসম্যান থাকা অবস্থায় তিনি বললেন যে বিশ্বাস করো যে আমি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে চাই। এবং এই কথাটা বলার মধ্যে বললেন যে মানে যে কথা উনি প্রকাশ্যে বলেননি, সেটা হচ্ছে বিং এ ব্ল্যাক অর নাইজেরিয়ান অথবা আফ্রিকান অরিজিন, নাকি আমার মতো লোক মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হতে স্বপ্ন দেখে এবং সব হতে পারি। আজকে বাংলাদেশে সেই পরিবেশ, বাংলাদেশে ক্যান ইউর সন ড্রিম টু বিকাম এ প্রেসিডেন্ট অর প্রাইম মিনিস্টার? না। তাহলে আমাদের গণতন্ত্র তো সেই জায়গায় নাই। আমি বলতে চাচ্ছি যে রাজনৈতিক দলগুলো ছাত্র সংগঠন থাকবে, সেই ছাত্র সংগঠনে মেধাবীর অংশগ্রহণ করবে, সেই ছাত্র সংগঠনরা নিজেরা স্বপ্ন দেখবে, সেই ছাত্র সংগঠনের ছেলেরা ওই দলের প্রধান। যেমন আমার কথা যদি ধরি, আমি যখন এক সেকেন্ডে আমি যখন প্রেসিডেন্ট জিয়ার হাত ধরে যখন ছাত্র দলে আসলাম, সেই পার্টিটার আমি ভাইস চেয়ারম্যান না। আমি যখন মাঝে মধ্যে ভাবি যে আমার নেতার হাত ধরে আমি ছাত্র দলে ঢুকলাম, আমি সেই ছাত্র কর্মীটি তার প্রতিষ্ঠিত দলের ভাইস চেয়ারম্যান হয়েছি। ইটস এ বিগ,
স্বপ্ন থাকতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। সময় স্বল্পতার জন্য এই আলোচনা এগিয়ে নেওয়া গেল না। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।